গুগল ঘেঁটে অ্যাড্রেস বার করতে আরও আধ ঘন্টা সময় লেগে গেল। ফেয়ারলি প্লেসের গলি ঘুপচির এক কোণে অফিস। ঘুণ ধরা সিঁড়ি পেরিয়ে 3 তলার এক ধোঁয়াটে মাথায় হোর্ডিং ঝুলছে, হাজরা ইনভেস্টিগেটিং এজেন্সি। ছোট্ট করে একটা ইমেল আইডি আর ফোন নাম্বারও দেওয়া আছে পাশে। বন্ধ দরজায় দাঁড়িয়ে প্রায় 15 মিনিট পর দরজা খুলল। প্রচণ্ড মোটা ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা একজন নবযুবক। গলাটা শুনে হেবি চমকে যাবেন, ঠিক যেন বর্ষাকালে মিলন বিলাসী ওভারসাইজ কোলা ব্যাং। কর্নেল প্রত্যুষ বাগচি খুব ঘামছেন। রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বললেন, ফেরাও হাজরার সাথে কথা বলা যাবে? নবযুবক দরজার কাছে সরে এসে বলল, আসুন। কর্নেল বাগচি ঘরের ভিতরে ঢুকে এদিক ওদিক দেখে জিওমেট্রিটা বুঝতে আরও 10 মিনিট নিলেন। ওয়াল টু ওয়াল বুকশেলফ, একটা রিভলভিং চেয়ার, তার উপরে একটা বাঁধানো ছবি বসানো আছে। ছবিটি হাতে আঁকা। বেশ পুরানো দিনের পোশাকে টুপি পরা একজন পুরুষের মুখ পাইপ ধরা। ছবির উপর মালা দেওয়া, বড় বড় 2-1টি চন্দনের টিপ দেখা যাচ্ছে। নিচে লেখা আছে শ্রী শ্রী শার্লক হোমস। তার নিচে একটা সই করা, ডেটটা দেওয়া। ডেটটি বেশ পুরানো। সইটি দেখে বোঝা যায় ছবিটি সিডনি প্যাগেট বলে কারোর আঁকা। কর্নেল পাশে একটা সোফায় বসে কিছু একটা ভাবছিল। হ্যাঁ, মনে পড়েছে। সিডনি প্যাগেট, ব্রিটিশ আঁকিয়ে, ভিক্টোরিয়ান আমলের পেইন্টার। আর্থার কনান ডয়েলের অনেক গল্পতেই ওনার আঁকা ছবি দেখা যায়। ফ্রেঞ্চ কার্ডওয়ালা নবযুবক পাশে চেয়ারে রাখা একটা গিটার উঠিয়ে বাক্সবন্দি করতে করতে বলল, বসুন, উনি আসছেন। আপনার নামটা? আমি তেঙ্গিজ মিত্র। ওনার ওয়াতান, অজিত, তোষে, সন্তু বলতে পারেন। নবযুবকটি হাসল। সামনের দুটো দাঁত নেই। দন্তীয় স আর তালব্য স্বয়ের উচ্চারণের সাথে সাথে একটু বেশি হাওয়া বেরোনোর ফলে পুরো হুইসেলের মতো শোনায়। বাইরে বৃষ্টি পড়ছে। পাশের আর একটা সোফায় একটা বিশাল চেহারার বেড়াল তাল পাকিয়ে ঘুমোচ্ছে। জানলাটা খোলা। একটা অ্যালসেশিয়ান কুকুর জানলার বাইরে ঠায় চেয়ে আছে। বৃষ্টি পড়া দেখছে অন্যমনস্ক হয়ে। গিটারের বাক্স বন্ধ করে চেঙ্গিস বলল, ওনার নাম ডিএনএ। ছোটবেলায় একবার কি একটা ওই ফিলোসফির বই কামড়ে খেয়ে নিয়েছিল। তারপর থেকেই এভাবে টুপটাপ হয়ে গেছে। কখনো বৃত্তি পড়া দেখে, কখনো বা গান শোনে, তখনও বা বাইরে বেরিয়ে রাস্তার ফুটপাথের ওপর বসে বসে ট্রাম যেতে দেখে। কর্নেল কি বলবেন ভেবে পেলেন না। আর এই বিড়ালটা, এর নাম কি কুম্ভকর্ণ? ওর ঘুমের বহর দেখে তো ওই নামটাই হওয়া উচিত বলে মনে হয়। না, ওর নাম আরএনএ। ছন্দ মিলিয়ে নাম দিতে হবে, তাই না? কর্নেল কি যেন একটা বলতে যাচ্ছিলেন, মাঝপথে থেমে গেলেন। ঘরে তৃতীয় এক ব্যক্তি এসেছেন। বয়স আন্দাজ 35। সরু ফ্রেমের চশমা, সাদা পাঞ্জাবি আর জিন্স। চুলটা ব্যাক কম করে আঁচড়ানো। নমস্কার, আমি হাজরা, ফেরাও হাজরা। আমার নাম কর্নেল প্রত্যুষ বাগচি। খুব বিপদে পড়েই আপনার শরণাপন্ন হলাম, বুঝলেন? মানে ব্যাপারটা এতটাই সেন্টিমেন্টাল যে পুলিশকে বলা যাবে না, বা উকিলের সাহায্যও নেওয়া যাবে না। নিশ্চিন্তে বলুন। পাশের আরেকটি চেয়ারে এসে বসল ফেরাও হাজরা। আপনার কথা এই 5 জন ছাড়া কেউ জানবে না, কথা দিলাম। 5 জন? কে 5 জন? এই তো আমি, চেঙ্গিস, ডিএনএ, আরএনএ আর গুরুদেব। ছবির দিকে দেখিয়ে বলল ফেরাও, আমার সব ক্লায়েন্টের সাথে যা কথা বলার ওনাকে সাক্ষী রেখেই বলি। অদ্ভুত তো, ডিএনএ, আরএনএ, ফিলোসফির বই আর শার্লক হোমস। শালা সব কটার কি স্কিজোফ্রেনিয়া আছে নাকি? ঠিক জায়গায় এলাম তো। আজকাল তো সবাই গোয়েন্দা সেজে বসে থাকে, সাথে আবার নামের বহর, ফেরাও হাজরা, চেঙ্গিস মিত্র। ডিএনএ, আরএনএ, পুরো মাধ্যমিকের সিলেবাস উঠে চলে এসছে মনে হয়। বলুন,
ফেরাও একটা ল্যাপটপ অন করলো। কি সমস্যা? হুম? কি সমস্যা বলুন। হ্যাঁ 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 সম্বিত ফিরে পেয়ে কর্নেল জ্যাকেটের পকেট থেকে একটা খাম বের করলেন। একটা অনূর্ধ্ব 25-এর অত্যন্ত সুন্দরী স্ত্রীলোকের ফটো। খোলা চুল ঘাড় অবধি নেমে এসেছে, নাক বন্ধ, আর সরু ঠোঁট দেখে মনে হচ্ছে কোনো এক অপ্সরা যেন ভুল বাসে চড়ে মর্তধামে এসে পড়েছে। আপনার মেয়ে? চেঙ্গিস উল্টো দিকের একটি চেয়ারে বসল। ও, বুঝে গেছি আপনার ক্ষমতা। নিশ্চয়ই আপনার মেয়ের সাথে কোনো ছেলে কিছু চলতে না, আপনার অমতে বিয়ে করতে, তাই আপনি মত দিতেন না। আপনি আসলে এসেছেন আমাদের ওই ছেলের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য বলতে, কি তাই তো? কিছুক্ষণ চেঙ্গিসের দিকে চোখ কটমট করে তাকিয়ে কর্নেল খুব ঠান্ডা স্বরে বললেন, আমার স্ত্রী গার্গী। 2 বছর আগে বিয়ে হয় আমাদের। বেলুনের দিকে হাওয়া বেরিয়ে গেলে যেমন লাগে, হঠাৎ ঠিক তেমন যেন চুপসে গেল চেঙ্গিস। ফেরাও একবার সাগরেদের দিকে ভৎসনার দৃষ্টিতে তাকিয়ে নরম গলায় বলল, হ্যাঁ, তারপর বলুন। জানি না কিভাবে কথাটা বলবো, তবে আমার কেন জানি না মনে হয় আমার খুব বিপদ। আর বিপদটি সম্পূর্ণভাবে আমার স্ত্রীর তরফ থেকে। আমাদের জীবনে এক তৃতীয় ব্যক্তির আবির্ভাব হয়েছে। আমার প্রাণ সংশয়ের পুরো পর্বটি এই ব্যক্তির জন্য। কথাগুলো একটানা বলে গেলেন কর্নেল। জানি না কি এক ঝোঁকের মাথায় গার্গীর আমাকে ভালো লেগে গেছিল। মনে হতে লাগলো আমরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবো না। হঠাৎ ঠিক করে ফেলি বিয়ে করে ফেলবো। কোথায় যেন খুব জোরে বাজ পড়ল। বৃষ্টির বেগটা বেড়েছে, সাথে হাওয়ার গতিও। তারপর? ফেরাওয়েরও চোখ কর্নেলের উপর। মানে বিকেল হলে কোথায় যেন বেরিয়ে যায় গার্গী। ঘরের দরজা বন্ধ করে চাপা গলায় কার সাথে কথা বলছে, হাসাহাসি, খুনসুটি, ইয়ার্কি। আমি যেতেই চুপ করে গেল। তারপরে দেখছি ঘন ঘন ফোন আসছে ল্যান্ডলাইনে। আমি ধরতেই দেখি খুট করে ফোনটা কেটে দিল। অথচ কিছুক্ষণ পরে আবার কলটা যখন এলো, গার্গী ধরল, তখন কথাও বলল। গার্গী কর্ডলেস নিয়ে ফিস ফিস করতে করতে নিজের ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিল। বিকেলে বেরিয়ে অনেক রাত করে ফিরে। গায়ে ভুরভুর করছে পুরুষালী পারফিউমের গন্ধ। আজকাল একদম সময় দেয় না ও আমাকে আর। কেমন যেন পাল্টে গেছে। কিছু জিজ্ঞাসা করলে অনেক পরে উত্তর দেয়। সব সময় যেন কি একটা ভাবছে, ভীষণ অন্যমনস্ক। নিজের মনেই হাসছে, নিজের মনেই কার সাথে যেন কথা বলছে, তারপর আমাকে দেখলেই চুপ করে যায়। খুব জোরে আর একবার বাজ পড়ায় সোফার উপরে শুয়ে থাকা বেড়ালটা গা ঝাড়া দিয়ে উঠে বসল। চেঙ্গিস ওকে দুধের বাটিটি এগিয়ে দিল। আপনার কেন মনে হচ্ছে আপনার প্রাণ সংকট আছে? ফেরাও জিজ্ঞেস করলো, এই পুরো গল্পে যদি তৃতীয় কোনো ব্যক্তি থেকেও থাকে, আপনার কোনো লাইফ রিস্ক কিন্তু কোথাও দেখতে পেলাম না। না, পুরোটা বলিনি। কর্নেল বললেন, প্রায় 8 বছর হলো রিটায়ার করেছি। আমার বাড়ির দলিল বানাই আজ থেকে ঠিক বছরখানিক আগে। এর মধ্যে স্থাবর আস্থাবর সম্পত্তি যা কিছুই আছে সবই গার্গী পাবে। শুধু কিছু অংশ আস্থা বলে একটি অরফানেজ সংস্থার কাছে যাবে। ওদের সাথে আমার বহুদিনের সম্পর্ক এবং আমি ওদের কাছে চরম রকমের কৃতজ্ঞ। একদিন দেখি আমার উকিল আমাকে ফোন করেছে। গার্গী নাকি তাকে জিজ্ঞাসা করেছে পুরো উইলটায় আমার অপঘাতে মৃত্যু নিয়ে কোনো ক্লজ আছে কিনা। যদি আমার মৃত্যু অপঘাতে হয় তাহলেও কি গার্গী সম্পত্তি পাবে, নাকি স্বাভাবিক মৃত্যু হলেই পাবে, এই কথাটা জানতে। আপনি গার্গীকে জিজ্ঞেস করেননি কিছু এ ব্যাপারে? উকিল বারণ করল। উকিলই বলেছিল আমায় জানাবে, আবার যদি গার্গী এই বিষয়ে কোনো খবর নিতে চায় বা জানতে চায়। ফেরাও কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, কিন্তু এই কথা তো উকিলও জিজ্ঞেস করতে পারতেন, তাই না? কি যেন ভাবলেন কর্নেল। কে জানে, হয়তো করেছিল বা করেনি। শ্রীমন্ত নস্কর আমাদের পরিবারের খুব পুরনো উকিল, জানেন। আমার জীবনের সবকটি চ্যাপ্টারের উনি সাক্ষী। কে জানে কি হলো। গত মাসে দার্জিলিং গেছিলেন কি একটা সেমিনারে।
রাস্তায় এক মোটর অ্যাক্সিডেন্ট হয়। সব কিছু কেমন যেন ছড়িয়ে গেল জানেন। ফেরাও আর চেঙ্গিস মুখ চাচাই করল। বাবা, দুপুরে খাওয়া মাংসের ঝোলের সুবাসিত ঢেকুর। ফেরাও যতটা পারা চায় বিরক্তি চেপে স্বর নামিয়ে জিজ্ঞেস করল, বেশ, আমাদের থেকে আপনার কি এক্সপেকটেশন? এই তৃতীয় ব্যক্তিকে সেটি কি বার করা? কিছুক্ষণ কোনো কথা বললেন না কর্নেল, আর তারপর, সে কাজটি আমিও চেষ্টা করলে করতে পারতাম মিস্টার ফেরাও, সেজন্য আসিনি আপনার কাছে। তাহলে শুনুন, আমি চাই আজ যদি আমার কিছু হয়ে যায়, আমার অবর্তমানে আপনি এই তদন্ত চালাবেন। এই রইল চিঠি, আমার হস্তাক্ষরে লেখা অথরাইজেশন করা। বয়ানে বলা আছে আপনি তদন্ত করে বার করবেন কে বা কারা এর পিছনে আছে এবং অপরাধীকে যোগ্য শাস্তি দেবেন। ভদ্রলোক জ্যাকেটের পকেট থেকে আরেকটা খাম বের করে টেবিলে রাখলেন। আমি অ্যাডভান্স হিসাবে আপনাকে কিছু দিয়ে গেলাম। যদি কিছু আমার হয়ে যায়, আমি যদি না থাকি, আমার সেক্রেটারিকে বলা আছে আপনার পারিশ্রমিকটা যেন মর্যাদা সহকারে আপনাকে দিয়ে দেয়। গুণীর সম্মান এবং কৃতজ্ঞতা পালন আমি করতে ভুলি না, অতএব সেই নিয়ে ভাববেন না। আর ধরুন আপনার কিছু হয়ে গেলে যদি আমরা কোনো তদন্ত না করি, তখন তো কেউ দেখার নেই, কিছু বলারও নেই। মৃত্যুর পরও নিশ্চয়ই আপনি ফিরে এসে জবাব চাইবেন না, তাই না? কর্নেলের চোয়ালটা অসম্ভব শক্ত হয়ে উঠল হঠাৎ করে। ভুল করছেন। মৃত্যুর পরও মানুষ চাইলে ফিরে আসতে পারে, যদি বোঝে তার কোনো অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে। আমি কাউকে খুব কাছ থেকে চিনি, তার জীবনেও এরকমই কিছু হয়েছিল। তাই ট্রাই নট টু মেস উইথ আ ডেড ম্যান। ভদ্রলোক উঠে দাঁড়িয়ে জ্যাকেটের জিপটা বন্ধ করলেন। আচ্ছা, আসি। আশা করি আপনারা আপনাদের কথাটা রাখবেন। নমস্কার। ফেরাও কি বলবে বুঝতে না পেরে হাঁ করে চেয়ে রইল। বাইরে দাঁড় করানো এক ওয়াগনারে উঠে কর্নেল গাড়ি স্টার্ট দিলেন। বৃষ্টি ধোয়া কলকাতার ফুটপাতে রেইনকোট পরা একটি আবছা অবয়ব সাঁত করে একপাশে সরে গেল, যেন এতক্ষণ অপেক্ষা করছিল কখন কর্নেল সাহেব বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে চড়বেন। কর্নেল মিচকে হাসলেন। ভুল, সবই ভুল। কি তাই তো? গাড়ির পিছনের সিটে বসা ঘোমটা পড়া এক নারী মূর্তি খিলখিলিয়ে হেসে উঠল। বৃষ্টিটা আরও কিছুক্ষণ চলার পর কমল। 3 তলার ট্যাম্প ধরা সিঁড়ি বেয়ে কখন একটা ব্যাঙ এসে ঘরে ঢুকেছে খেয়াল নেই কারোর। ডিএনএ খোলা জানলার থেকে নেমে এসে সোফার উপরে বসল। আরএনের কাঁচা ঘুমটা ভাঙায় ভয়ানক রাগত দৃষ্টিতে কটমট করে এদিক ওদিক দেখছে। ফেরাও পকেটে হাত ঢুকিয়ে পায়চারি করছে, চোখ দুটো ফ্লোরের উপর। চেঙ্গিস ল্যাপটপ ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ বলে উঠল, আরে বাস, এই তো পেয়েছি। কি পেলে শুনি? এই দে গার্গী ব্যক্তি কর্নেলের স্ত্রী। এনাতেই তো কর্নেল দেখানেন তখন, তাই না? ফেরাও একবার দেখে নিয়ে চোখ ঘুরিয়ে বলল, লাভটা কি হলো? অ্যাকাউন্টার তো প্রোফাইল লক করা। হ্যাঁ, কিন্তু একটা সুবিধে আছে, সেটা খেয়াল করেছেন কি স্যার? কীরকম? এই যে স্যার, একজন কমন ফ্রেন্ড পেয়ে গেছি, থিবাং ঠান্না। দিগ্বিজয় করার মতন বলে উঠল চেঙ্গিস। কলেজের বন্ধু, ওর কাছে খবর নিলে নিত্যই কিছু না কিছু তো বেরোবেই। চেষ্টা করে দেখো। দেয়াল ঘেঁষা বুক শেলফটার দিকে এগোলো ফেরাও। ফেসবুকে আমারও অনেক বন্ধু আছে যাদের সাথে আমার জীবনে কোনোদিন কথা হয়নি। চেঙ্গিস বোকার মতো কিছুক্ষণ চেয়ে থাকার পর ফোন উঠিয়ে নম্বর ডায়াল করল। ফেরাও বুক শিল্পের নিচের ড্রয়ার টেনে খুলে 3টে ফাইল বার করল। রিটায়ার্ড ভদ্রলোকের বয়স আন্দাজ 70-72 তো হবে। রিটায়ার করেছেন নিশ্চয়ই আজ থেকে 15-16 বছর আগে। কর্নেলদের রিটায়ারমেন্ট তো 54তেই হয়, তাই না?
কর্নেল প্রত্যুষ বাগচি নামটা কেমন যেন খুব শোনা শোনা লাগছে। খবরে কি কখনো এসেছিল? আসলে কেন এসেছিল, কবে এসেছিল? ফাইলে খবরের কাগজের কাটিং 30-40 বছরের আনন্দবাজার, টেলিগ্রাফ, গণশক্তি ছাড়াও নানান জানা অজানা সার্কুলার। না, ইন্টারনেট ঘেঁটে তো কিছুই পাওয়া গেল না লোকটার নামে। আজ থেকে 20 বছর আগে কম্পিউটারের অতটা স্বপ্রতিভতা ছিল না। হয়তো অনেক খবরের কাগজেই রয়ে গেছে, সেগুলোকে আর ডিজিটালাইজড করা হয়নি। ফেরাও কাগজগুলোকে ফালা করে খুঁজল। কর্নেল প্রত্যুষ বাগচি নামটা কোথাও যেন শুনেছি। কোথায় শুনেছি 20 বছরের পুরানো কোনো একটা ঘটনা, নাকি তারও আগের, না পরের? কি হয়েছিল? কোনো মানুষের নাম খবরের কাগজে কেন আসে? ফেরাওয়ের কেন জানি না নামটা পরিষ্কার মনে আছে। কি একটা কনটেক্সটে শুনেছিল নামটা, কে বলেছিল? 20 বছর আগের কথা। তার মানে ফেরাও তখন সবে স্কুল শেষ করে কলেজের গণ্ডিতে ঢুকেছে। কি নিয়েছিল নামটা? কার কাছে শুনেছিল? পাক্কা 2 ঘন্টা তন্ন করে খোঁজার পরে ও যখন কিছুই পেল না, তখন হঠাৎ একটা নাম মনে পড়ে গেল। হ্যাঁ, একজন অবশ্যই উত্তরটা দিতে পারে, অবশ্যই যদি সত্যি দিতে চায় তো। চেঙ্গিস বাইরের ঘরটায় কার সাথে ফোনে কথা বলছিল। ফেরাও আসছে দেখে ফোন নামিয়ে রাখলো। স্যার, কথা বললাম বন্ধুর সাথে। কোন বন্ধু? কার বন্ধু? ওই যে তখন বললাম না, গার্গী আর আমার একজন মিউচুয়াল ফ্রেন্ড আছে। হ্যাঁ, বলো কি হলো ওটার? স্যার, অদ্ভুত একটা খবর পেলাম স্যার। ফেরাও আলমারি খুলে জ্যাকেটটা বের করলো। চেঙ্গিসের মুখটা পুরো ঢাকায় কচুরির মতো লাগছিল। মানে ওই কিছুই বুঝতে পারছি না স্যার। ফেরাও একটু থেমে ঘুরে দাঁড়ালো। মানে কিরকম? চেঙ্গিস অন্যমনস্ক হয়ে সোফায় ডিএনের ঘাড়ের উপরে বসতে গেল। ডিএনএ প্রচণ্ড রেগে গিয়ে চেঁচাতে শুরু করল। চমকে উঠে চেঙ্গিস পিছন ফিরে তাকিয়ে দূরে সরে গেল। ডিএনএ তখনও চেঁচাচ্ছে। স্যার, থিবান্ত মানে আমার ওই বন্ধুর সাথে গার্গীর বহুদিনের পরিচয় ছিল। ওরা গল্ফ ক্লাবে নিয়মিত যেত, সেখানেই আলাপ ওদের। থিবান্ত বলল, হঠাৎ একদিন খবর এলো গার্গী নাকি বিয়ে করেছে একদম বিপত্তিক মিলিটারি ম্যানকে। দিনে নাকি ওর থেকে ওই বোতল 45 বলো। ওই যে বলে না, বিদ্যুৎ তরুণী মাড্ডা। ভার্জা? ও হ্যাঁ স্যার, ভাড্ডা। ওই মানে ওর মতন এরকম একদম থুন্দলি ইয়াং তার থেতমেত এরকম এক রিতার বুড়ো ঘোড়ার তাতে ধুলে পড়বে, এ তো ভাবতেও পাওয়া যায় না, তাই না? ভীষণ বিরক্ত লাগছে ফেরাওর। আর এই কথাটা শুনে তুমি এত কনফিউজড হয়ে গেলে? না স্যার, আসল কথাটা তো বলিনি এখনো। মানে বুড়ো মানুষকে যদি বিয়ে করতেই হয়, আরও তো অনেক অপশান ছিল, তাই না? এরকম একজন কলঙ্কিত মানুষকে বিয়ে কেন করতে গেল গার্গী, এ নিয়ে আলোচনার আর থেত নেই। কলঙ্কিত মানে কার কথা বলছো? বিশাল দার্শনিকের মতন এক দীর্ঘশ্বাস ফেলে চেঙ্গিস বলল, কার কথা আর বলবো স্যার, কর্নেল প্রত্যুষ বাগচির কথাই বলছিলাম স্যার। নিজের প্রথমাত্রীকে খুন করেছিলেন উনি। বেশ কিছুদিন ধরে কেসটা চলছিল ওনার নামেই, চাকরি দায় অবস্থা। আর ওই থেতে প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়েছিল ওনাকে। ব্যাপারটা নিয়ে অনেকদিন ধরেই কাগজের লেখালেখি চলছিল। হঠাৎ যেন এক স্পার্ক দিয়ে সবকিছু মনে পড়ে গেল ফেরাওয়ের। কর্নেল প্রত্যুষ বাগচি, স্ত্রী ভাগর্ভী বাগচি, সোশ্যাল ওয়ার্কার, কমিউনিস্ট, নভেলিস্ট, দারুণ ডাইনামিক এক ব্যক্তিত্ব। হঠাৎ আগের দিন রাতে খুব ঝগড়া হলো, পরের দিন আত্মহত্যা করে মরে পড়ে থাকতে দেখা গেল ফ্ল্যাটে। অথচ ক্রাইম সিন দেখে, মৃতদেহের অবস্থান দেখে আর সার্কামট্যান্সিয়াল এভিডেন্স দেখে কিছুতেই বিশ্বাস হচ্ছে না আত্মহত্যা বলে। কোনো মানুষ আত্মহত্যা করার আগে স্নান কেন করবে, লিপস্টিক কেন লাগাবে, নেল পালিশই বা কেন লাগাবে? যেন মনে হচ্ছে অফিসে যেতে যেতে কি মনে হলো মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে নিলাম। আত্মহত্যা কি এতটাই সহজ, এতটাই সস্তা? কিন্তু হ্যাঁ,
এটা আত্মহত্যাই। বন্দুকের গায়ে ভাগরবী দেবীরই হাতের ছাপ। বন্দুকের ব্যালিস্টিক্স দেখেও প্যারামেডিক টিমও কনফার্ম করলো এটা আত্মহত্যা। কিন্তু পুরো জিনিসটার মধ্যে কেমন যেন একটা কিন্তু রয়ে গেছে, তাই না? আজ পর্যন্ত ভাগরবী বাগচির মার্ডার কেসটা এক আনসলভ ফাইল হয়ে পড়ে রইল। থ্যার, ও থ্যার, চমকে উঠে ফিরে তাকালো ফেরাও। হ্যাঁ বলো। চেঙ্গিস বলল, বলতি পুরোটা তো খুললেনি না। আরও কিছু আছে নাকি? জ্যাকেটের জিপ লাগাতে লাগাতে ফেরাও বলল, বেশ বলো। মানে ওই যে গার্গী কিন্তু থ্যার 8 থেকে 2 বছর আগে মারা গেতেন। মানে বিয়ের ঠিক পরে পরেই দার্জিলিংয়ের নতুন বিয়ে করা হাজবেন্ডের সাথে ঘুরতে গেছিলেন। সেখানেই খাদের ধারের থেকে লাফ মেরে। মানে ওই যে কর্নেল এত কথা বললেন, ওনার আর কি সন্দেহ ওনার স্ত্রীর কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে কিনা, এসব কি ছিল? কিছুক্ষণ থেমে থাকার পর চেঙ্গিস বলল, স্যার, ওই লোকটা নাকি এমনই করে বেড়াতে বছর 2 ধরে, নানান গোয়েন্দা থানা পুলিশের কাছে ঘুরে বেড়াতে। ফ্রিন নাকি কাকটাতে অ্যাফেয়ার আছে। ওনার নিজের নাকি প্রাণ থনথয় আছে। উইল নিয়ে খুব চিন্তায় আছেন। কিছু হয়ে গেলে যেন তদন্ত চলতে থাকে এই ধপ। পরিষ্কার মনে হচ্ছে লোকটার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, বুঝলেন কি না স্যার? কমপ্লিট ওই কেস অফ স্কিজোফ্রেনিয়া। আসলে বোধ হয় জীবনে ঘটে যাওয়া পরপর দুটি দুর্ঘটনা আর নিতে পারলেন না। সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে ফেরাও। লোকটা 2 বছর ধরে সবাইকে বলে বেড়াচ্ছে ওনার স্ত্রীর নাকি একটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে। ওনার কিছু হয়ে গেল যেন তদন্ত চলতে থাকে। কেন এরকম করার কারণ, মাথা খারাপের লক্ষণ? না না, লোকটার কিন্তু কাজে কারবারে কথায় বার্তায় মাথা খারাপের কোনো লক্ষণই দেখলাম না। গাড়ি চড়ে এসেছিল ঠাটবাটে থাকা বিশাল কেতাদুরস্ত এক বাবু সাহেব। গায়ের থেকে ম্যাগনেটের ভারী কি সুগন্ধ। চেহারা চলনে তো কোনো মাথা, কোথাও কি কিছু ভুল হচ্ছে? কথা না বাড়িয়ে টেবিলের উপর থেকে গাড়ির চাবি উঠিয়ে পকেটস্থ করল ফেরাও। এই মুহূর্তে যদি কেউ সব কিছুরই উত্তর দিতে পারে তাহলে সে একজনই। তাহলে আপনি বেরোতেন? চেঙ্গিস পিছু পিছু এগিয়ে এসে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন স্যার? আমার নিলেন না? শার্লক হোমস যে প্রশ্নের উত্তর দিতে পারে না তার উত্তর মাইক্রোফট হোমস দিত, মনে আছে তো? সিঁড়ি দিয়ে নামতে নামতে ফেরাও বলল, আমারও সেরকম একটি মাইক্রোফট হোমস আছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে থেমে গেল চেঙ্গিস। আপনি কি ওই কোমল গান্ধারের ওই গান্ধারের কথা বলতেন স্যার? নাম শুনেই তোতলাচ্ছ? সামনে দেখলে কাপড়ে চোপড়ে হবে না কে বলতে পারে, তাই আর তোমায় সাথে নিলাম না। ঘুম ভাঙল কিসের যেন আওয়াজে। কর্নেল চোখ মেলে তাকালেন। চোখ পড়ল সোজা সিলিংয়ের দিকেই। চিত হয়ে শুনল, চোখ মেললে তো চোখ সিলিংয়েই যাবে না? সিলিংয়ে ঝুলছে একটা মৃতদেহ। হালকা হলদে রঙের শাড়ি, আঁচল নেমে গেছে কোমর অব্দি। ক্যাচ ক্যাচ করে দড়িতে আওয়াজ হচ্ছে। উঠে বসলেন কর্নেল। ভাগরবীকে আজও দেখতে ভীষণ সুন্দর। মরার পরেও কেউ এত সুন্দর থাকতে পারে সত্যিই জানা ছিল না। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকার পর চোখ মেলে তাকালো ভাগরবী। চোখে দুষ্টুমির হাসি। ভয় পেলে না তো? হাসলেন কর্নেল। ইউ আর অ্যাকচুয়ালি টার্নিং মি অন। আচ্ছা, তুমি কি আজও আমার উপর রেগে আছো? শুনেছি মৃত্যুর পরও মানুষ নাকি সমস্ত রিপুর ওপরে চলে যায়। হঠাৎ এই কথা? না, আজও আমায় ভয় দেখাতে এসছো কিনা তাই জিজ্ঞাসা করলাম। কর্নেল বিছানা ছেড়ে উঠে ঝুলন্ত দেহের কাছে এগিয়ে এলেন। এখনো কি আমায় তুমি ক্ষমা করোনি? কিছুক্ষণ কিছু বলল না ভাগরবী। তারপর, তোমার উপর প্রথম খুব রাগ হয়েছিল। তুমি আমার সাথে যা করেছিলে
আমি সত্যি ভাবতে পারিনি জানো তুমি এমনটা করতে পারো বলে। পরে আস্তে আস্তে রাগটা কমে গেছিল। হাজার হোক তোমায় খুব ভালোবাসতাম তো, মরার পরেও তাই সেটা যায়নি। কিন্তু এখন আর রাগ নেই। এখন তোমার জন্য খুব দুঃখ হয় যে ভুলটা তুমি আমার সাথে করেছিলে সেটা আবার গার্গীর সাথেও করলে। হায় রে অদৃষ্ট। হ্যাঁ, ভুলটা আমারই, আর তার ফলে আমার তার ক্ষতিপূরণ দিতে হচ্ছে। দীর্ঘশ্বাস ছাড়লেন কর্নেল। তাই হয়তো এখনো এভাবে খুঁজে খুঁজে বেড়াই তাকে। যা করেছি, যা হয়েছে, তা করাটা কি সত্যি ন্যায়সঙ্গত হয়েছিল? ভাবতে ভাবতে সত্যি তল পাওয়া যায় না। বাড়ির কোথাও যেন নূপুরের আওয়াজ গঞ্জরিত হচ্ছে। কর্নেল সন্ত্রস্ত হয়ে উঠলেন। ওই যে দেখো, সে এসেছে, এসেছে সে। দেখো, স্পষ্ট শোনা যাচ্ছে তার পায়ের আওয়াজ। কর্নেল চেনেন এই পায়ের আওয়াজ। মারা যাওয়ার দিন গার্গী এই নূপুরটাই পড়েছিল। খাদ থেকে দেহটা উদ্ধার করার পর আর পাওয়া যায়নি নূপুরটা। কিন্তু একা নয়, সাথে আরও কেউ আছে। পাশবিক এক আওয়াজে চমকে উঠলেন কর্নেল। গার্গী একা আসেনি, ও একা আসে না, ওর সাথে কেউ আছে, কাউকে নিয়ে আসেও। আরও কারোর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। একই সাথে ভয়ানক ব্যথা আর ভয় পেলেন কর্নেল। এবার শান্ত হয়ে যাও কর্নেল সাহেব। ত্যাগ ত্যাগ করতে শেখো কর্নেল সাহেব। সে যদি ফিরে আসে তাহলে সে তোমারই ছিল, আর যদি না আসে জেনে নিও তোমার সে কখনোই ছিল না। যেতে দাও, ধরে রেখো না। এতেই তোমার মুক্তি, এতেই তোমার শান্তি। বিকেলের ফুলের গায়ে লেগে থাকা একফালি ফিকে গন্ধের মতো মিলিয়ে যেতে লাগলো ভাগর্বীর কথাগুলো। চিরসখা হে কোমল গান্ধার শহর থেকে প্রায় 120 কিলোমিটার ছাড়িয়ে কোনো এক্সপ্রেস ওয়ে দিয়ে প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ করার পর পলাশের দোকানে চা খেয়ে ডান দিকে বেঁকে একটা ছোট্ট কালভার্ট ডিঙিয়ে এবড়ো খেবড়ো একটা রাস্তা পেরোনোর পর স্পষ্ট দেখা যায় চিমনিটার মাথাটা। কোমল গান্ধার, গান্ধারী গুপ্তার পার্সোনাল শ্মশান। ব্যাপারটা শুনতেই কেমন লাগছে, তাই না? লোকের পার্সোনাল বলতে অনেক কিছুই থাকে। লাইব্রেরি থাকে, জিম থাকে, বাগান থাকে, ভোজনালয় থাকে, সুইমিং পুল থাকে, এমনকি ভাটিখানাও থাকে। পার্সোনাল শ্মশান বলেও কিছু থাকতে পারে। এ জিনিস সত্যিই খুব বিরল। গান্ধারী গুপ্তার শ্মশান রাখার শখ ছিল কালেরই। বিশেষত ওনার বাবার শেষকৃত্য করতে দেওয়া হয়নি। লোকাল গ্রাম থেকে নাকি বলা হয়েছিল ডাইনিদের অন্ত্যেষ্টি করতে নেই। কে বলল ডাইনি শুধু মেয়েই হয়? ডাইনি পুরুষও হতে পারে। গান্ধারীর বাবা অদ্ভুত এক প্রেতক্রিয়া জানতেন। মৃত মানুষের, যার মৃত্যু 1 থেকে 2 দিনের মধ্যে হয়েছে, আত্মার সাথে কথা বলতে পারতেন। মৃতের আত্মীয়দের যদি কিছু বলার থাকে, জানার থাকে, তার সুব্যবস্থা করে দিতেন উনি। এতে নাম যেমন হয়েছিল ওনার, বদনামও কম হয়নি। মৃত্যুর পর গ্রামের সব পরিবার ওদের ব্রাত্য করে দিয়েছিল। দূর দূরান্তের যতগুলো গ্রাম ছিল তাদের কোনোটারই শ্মশানে দেহ ঢোকাতে দেওয়া হয়নি। বাধ্য হয়ে নিজের চাতালে বাবার দেহ সৎকার করেন গান্ধারী। বাবার বোধহয় শেষ মৃত্যুতে রাইগার মল্টিস হয়েছিল। অগ্নি সমাধিতে হঠাৎ দেহ উঠে বসেছিল। আবার দেহকে আঁকশি দিয়ে মেরে মেরে শুইয়ে দেন উনি। হাতটা বাইরে বারবার চলে আসছে, যেন বাবা তখনও কাছে ডাকছে মেয়েকে। এই দৃশ্য দেখার পর কাপড় দিয়ে নিজের চোখ বেঁধে নেন গান্ধারী এবং সংকল্প নেন যে ঈশ্বরের এই পৃথিবী আর
কোনোদিনও উনি দেখবেন না। শুধু ঘেন্না ছাড়া আর কিছুই যে চোখে পড়ে না, কিচ্ছু না। ফ্যারাওয়ের সাথে গান্ধারীর এক অদ্ভুত ভালোবাসা। বয়সের অবাধ পার্থক্য থাকলেও গান্ধারীকে ফ্যারাও নাম ধরেই ডাকে। গান্ধারীর চোখ ঢাকা থাকলেও মহিলা যে ভয়ঙ্কর সুন্দরী তা স্পষ্টই অনুমান করা যায়। চুল খোলা রেখে শাড়িটা কোমরে বেঁধে খালি পায়ে ঘুরে বেড়ানো পুরো অঞ্চলটি জুড়ে মহিলা এক লিভিং লেজেন্ড যাকে বলে। কথা সবার সাথে বলেন না, খুব দরকার না হলে বলেনই না। শ্মশান চত্বরে কাউন্টারে বসে থেকে তত্ত্বাবধান করেন। কখনো বা নিজে দেহদাহ করতেও এগিয়ে আসেন। অনেকে ওনাকে কোমল গান্ধারের গান্ধারী বলে, অনেকে গান্ধারীর মাও বলে, আবার অনেকে ডুমনিও বলে। ফ্যারাওকে দেখে বেরিয়ে এলেন গুমটির থেকে, মুখে পান চিবোতে চিবোতে। কি গোয়েন্দা, আবার কি মনে করে? ফ্যারাও মাথা নাড়তে নাড়তে বলল, না, অনেক চেষ্টা করেও তল পেলাম না একটা ব্যাপারের, তাই ভাবলাম আপনার সাহায্য নিই। ফ্যারাওয়ের দিকে কিছুক্ষণ চেয়ে থাকার পর হেসে ফেললেন গান্ধারী। ও, বুঝেছি, সেই বুড়ো কর্নেলের কেসটা নিয়ে ফেসেছ তো? আশ্চর্য তো, কোনো কথা না বললেও সব কিছু বুঝতে পারেন কি করে এই মহিলা? চোখ বন্ধ থাকলেও কি সব দেখা যায় নাকি? আবার হাসেন গান্ধারী। একটু আগে এখানে একটা মরা নিয়ে এসেছিল। বুড়ো মানুষ, একাই থাকতো, দুটো ছেলেও থেকে কোনো খবর রাখতো না। মারা যাবার পর এসেছে জমি জমার ভাগাভাগি করতে। বুড়োকে দাহ করছিল ছেলেরা। এমন সময় বুড়ো এসে আমায় বলে গেল, আসছে তোমার কেষ্ট ঠাকুর বুড়ো কর্নেলের বউয়ের মামলা নিয়ে। তখনই তো জানতে পারলাম যে তুমি আসছো। সারা গায়ে এক শিহরণ খেলে গেল ফ্যারাওর। যা শোনা যায় মহিলার সম্বন্ধে, গান্ধারী দেবী তার চেয়েও অনেক গুণ ভয়ানক। গান্ধারী ফ্যারাওকে সরিয়ে এনে একটা বেঞ্চে বসালো। কি জানতে চাও বলো? ফ্যারাও কিছুক্ষণ তাকিয়ে রইল সামনে সাজানো এক কাঠের চিতার উপরে। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, পোড়া চামড়ার গন্ধ আর ক্লফসিবেল গেটের খোলা আর বন্ধ হওয়ার আওয়াজে মনে হয় মাথাটা ঘুরছে। শ্মশানে আসলে বোধহয় এটাই হয়, একটা সুড়সুড়ি দেওয়া ভয়। কে যেন ফিসফিসিয়ে বলে চলেছে মনে মনে, বেশি বার বেরো না, তোমার সাথেও এমনটাই হতে চলেছে। ফ্যারাও খানিকটা ভেবে একটা সিগারেট ধরালো। কি দিয়ে শুরু করব, কি দিয়ে কথাটা পারবো? গার্গীর আত্মহত্যা নিয়ে জিজ্ঞেস করব নাকি তার আগের পক্ষের বউয়ের কথা জিজ্ঞেস করব আগে? শোনো, বেশি ভেবো না, আমি বলছি, মন দিয়ে শোনো। গান্ধারী ফ্যারাওয়ের হাত থেকে সিগারেটটা নিয়ে মাটিতে ফেলে দিল। কর্নেল প্রত্যুষ বাগচি, এই বছর 40-এর নবযুবক, দেখতে শুনতে ভালো, কোনো বাজে অভ্যেসও নেই, কোনো বদ সংসর্গও নেই, এমনকি মদ সিগারেটেরও কোনো নেশা নেই। কালিগ বন্ধু বান্ধবদের মধ্যে বিরাট নাম ডাক। কিছুদিন আগে কার্গিলের যুদ্ধে ভয়ানক বিক্রম দেখিয়ে উঠেছেন। পায়ে গুলি লেগে জখম হবার পর ডাক্তার বলল ফর আ চেঞ্জ দার্জিলিংয়ে কিছু সময়ের জন্য গিয়ে থাকতে। ভার্গবী চ্যাটার্জি ওখানে কার্মেল কনভেন্টে পড়াতেন। ওখানেই দুজনের আলাপ। প্রথম দর্শনেই ভার্গবী প্রেমে পাগল হয়ে যান কর্নেলের। তারপর আর কি, ঝটমাংনি বাট শাদি। গান্ধারী হাসলেন। কর্নেল আর কলকাতায় ফিরলেন না, দার্জিলিংয়ে রয়ে গেলেন। কাঞ্চনজঙ্ঘার কুয়াশা ঘেরা কর্নেল আর ভার্গবীর লাল নীল সংসার, সবই নতুন, সবই সুন্দর, সবই ভালো। এই মতো অবস্থায় কিছুদিন চলার পর খবর এলো কর্নেলকে কলকাতায় 2 বছরের জন্য ট্রান্সফার নিতে হবে। কি যেন একটা বিশেষ কাজ এসেছে, পুরোটাই প্রশাসনিক কাজ, ডেস্কে বসে কাজ, সুতরাং পায়ে চোট থাকলেও অসুবিধে নেই। কর্নেল অগত্যা কলকাতায় আসতে বাধ্য হলেন। ভার্গবীও এলেন পিছু পিছু, যদিও কর্নেল একদমই এটি চাননি। আমার জন্যে তোমার ভবিষ্যৎ কেন খারাপ করবে? না, ভার্গবী কিছুই শুনলেন না। কলকাতায় এসে একটা ছোট স্টার্ট আপে জয়েন করলো।
পয়সা কড়ি ভালো দেয়, কাজের চাপ থাকলেও ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে। অতএব কাঞ্চনজঙ্ঘার কুয়াশা আস্তে আস্তে ফিকে হতে হতে কখন যেন ভিক্টোরিয়ার মার্বেলের পিছনে মিলিয়ে গেল কে জানে। ফেরাও কোনো কথা না বলে চেয়ে আছে সুন্দরী গান্ধারীর দিকে। মহিলাকে দেখে চোখ ফেরানো না গেলেও কেমন যেন একটু ভয় ভয় করে। মরা মানুষের সাথে যে কথা বলতে পারে তাকে দেখে তো একটু ভয় করবেই, তাই না? এরপর একটা গন্ডগোল হয় জানো। আবার একটা পান মুখে পুরল গান্ধারী। কর্নেল টের পান ভার্গবী জীবনে আরেক দ্বিতীয় পুরুষের উপস্থিতি। ভার্গবী দেরি করে অফিস থেকে ফেরেন। আজকাল আর ভালো করে কথাও বলেন না, সময় দেন না স্বামীকে। ঘরে থাকলে ঘন্টার পর ঘন্টা কার সাথে যেন কথা বলে চলেছে। অথচ কর্নেল যখনই জিজ্ঞাসা করেন, ভার্গবী কিন্তু অতি যত্নে অস্বীকার করেন সে কথা। তা লুকিয়ে লুকিয়ে চেকও করেন কল লগ, SMS, চ্যাট হিস্ট্রি। কোথাও কিন্তু সন্দেহজনক কাউকে খুঁজে পাননি। সবে কি তাহলে মনের ভুল? কর্নেলের মনে বারবার কেন জানি না আসতে থাকে সেই এক কথা, ভার্গবীর জীবনে আরো কেউ আছে? ভার্গবী লুকাচ্ছে? অবশ্যই লুকাচ্ছে কিছু। ফেরাওয়ের কাছে পুরো ছবিটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। মোটিভ খুন করার, খুন কিন্তু এমনভাবে খুন যেন মনে হয় আত্মহত্যা করেছে। কিন্তু সেটি কিভাবে করা যায়? খুন করে প্যারামেডিকদের চোখ এড়িয়ে পালানো কি এতটাই সোজা হবে? এরকম কিছুদিন চলার পর কর্নেল খেয়াল করেন একটা ব্যাপার। চোখের পট্টি ঠিক করতে করতে গান্ধারী বলল, ভার্গবী অফিসে যাওয়ার আগে স্নান করেন পাক্কা আধা ঘন্টা ধরে। তারপর ভেজা চুলে বেরিয়ে এসে কিছুক্ষণ নেল পলিশ আর লিপস্টিক নিয়ে কারুকার্য করার পর ড্রায়ার চালিয়ে চুল শুকান। একটা ভয়ানক আইডিয়ায় মাথায় খেলে গেল ওনার। সেদিনও এমনটাই হয়েছিল। ভার্গবী স্নান করে বেরিয়ে এসে মাথার চুল সামনের দিকে নিয়ে এসে ড্রায়ারে হাত দিতেই ওটাকে সরিয়ে দিয়ে হালকা টমগানটি এগিয়ে দেন কর্নেল ড্রেসিং টেবিলের ওপর। চোখের ওপর চুল, কিছু দেখতেও পাচ্ছেন না স্ত্রী। সোজা ড্রায়ার ভেবে বন্দুকটি উঠিয়ে গুলি চালালেন নিজের মাথায়। ফ্রন্টাল লোব দিয়ে সজোরে গুলিটা ঢুকে চিরতে চিরতে ও কপিটাল ফাটিয়ে শটান বেরিয়ে গেছে। স্পট ডেট। হাঁ করে চেয়ে রইল ফেরাও, যেন পরিষ্কার দেখতে পাচ্ছে জিনিসটা। হ্যাঁ, এটা খুনি, কিন্তু সংসার জানল মানুষটা আত্মহত্যা করেছে। এইভাবে ব্যাপারটার কোনো মীমাংসা কোনো দিনও হলো না। লোকে জানো ভার্গবী সুইসাইড করেছে। গান্ধারীর কপালে খাঁজ। কি জানো, আসলে ভার্গবী কিন্তু এর পরেও ভালোবাসতো তার স্বামীকে। মৃত্যুর পর এসে বারবার বলতো তার জীবনে আর কেউ ছিল না। হায় রে, পোড়া কপাল, মানুষ পায় না, আর বুড়োটা পেয়েও হারালো। পান চিবোতে চিবোতে গান্ধারী বলে চললেন, গার্গী মোটো বুড়োর প্রেমে পড়ে ওঠেনি। গার্গীর বাবার প্রচুর দেনা হয়ে গিয়েছিল। গার্গী এদিকে আরেকজনকে ভালোবাসে। গার্গীর বাবা সেটা জানলো ছেলেটির সাথে মেয়ের বিয়ে দিলে কোনো লাভ হবে না, সেটা ভালো করেই জানতো। তাই এই বুড়োর সাথে মেয়ের বিয়ে দেন। বুড়ো তো মনে মনে ফুলে ফুটে উঠেছে। এত সুন্দরী বউ, তাও আবার এই বয়সে। উফ, বার খেয়ে নিজেকে তো মাইকেল ডগলাস মনে করা শুরু করে দিয়েছে। এদিকে বিয়ের কিছুদিনের মধ্যেই বুড়ো জানতে পারলো যে গার্গীর সেই সিক্রেট গান্ধর্ব প্রেমের কথা। এদিকে কিছু বলতেও পারছে না। গার্গীর সাথে বেশ জড়িয়েই পড়েছে বুড়ো। বোধহয় বুড়োর বারবার প্রেমে পড়তে ভালোই লাগে। কিন্তু কি যে ছিল বিধাতার মনে। ফেরাও টের পেল বাজপথে থেমে গিয়ে গান্ধারী যেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কেন, কি হলো? কি আর হবে, এবারও সেই একই কেস। এবারও বিয়ের পর দার্জিলিং। এবারও সেই একই প্লট। রাস্তায় হঠাৎ গাড়ি থামিয়ে কথা কাটাকাটি, খালি
খালি রাস্তা, কেউ নেই। গাড়ির ড্রাইভার কর্নেলের পুরনো চেনা লোক, দুজনে মিলে ধাক্কা মেরে উপর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো গার্গীকে। কর্নেলের অ্যালিবাই হিসাবে দাঁড়িয়ে গেল একের পর এক কনভয়। কর্নেল বাগচি ওই দিন কলকাতায় গেছিলেন, এনজিপির থেকে বাস ধরেছে, টিকিট আছে, কলকাতার থেকে কোনো গাড়িতে করে বাড়ি গেছেন। সেই বাসের ড্রাইভারের বয়ান, কলকাতায় কতক্ষণ থেকে আবার ট্রেনে চেপে এনজিপি যেন আগের থেকে কর্নেল সব সাজিয়ে রেখেছিলেন, সবটা জানতেন। ফলত গার্গীর আত্মহত্যাটা যে আসলে খুন, সেটা আর কিছুতেই প্রমাণ হলো না। এদিকে কি হয়েছে জানো, বুড়োর এত ভয়ানক প্রতিশোধ স্পৃহা যে শুধু যে স্ত্রীকে খুন করেই থামেননি, ব্যাপারটা আরো দূরে গিয়েছে। গার্গীর সেই সিক্রেট প্রেম, বুড়ো যে তখন এতটাই চেপে গেছে যে সেই প্রেমিকও বাদ গেল না। পার্ক স্ট্রিটের এক সস্তা রেস্তোরাঁয় গান গেয়ে গিটার হাতে করে ভোর রাতে বেরোনোর পর পথে ভারী ট্রাকের নিচে তার সদ্গতি হলো। পেটে প্রচুর পরিমাণে মদ পাওয়া যাওয়ায় প্রমাণিত হলো যে ছেলেটি মদ খেয়ে রাস্তায় হাঁটছিল। এমন অবস্থায় দুর্ঘটনা তো খুবই স্বাভাবিক। কর্নেলের প্রতিশোধ পূর্ণ হলো। কিছু বলার নেই, এই গল্পের শেষ বলে কিছু হয় না। এই মৃত্যুর জন্য দায়ী কে, কর্নেল নাকি একটি মেয়ে যে কাউকে ভালোবাসতো, সেটা তার অন্যায় হয়েছে? নাকি সব কিছুর উপরে মেয়েটির বাবা নিজের স্বার্থের জন্যে মেয়ের এমন সর্বনাশ করল? কিছুক্ষণ গান্ধারী চুপ থেকে বলল, কি জানো গোয়েন্দা, ওই যে বললাম না, কি যে ছিল বিধাতার মনে। ভার্গবী মরবার পরেও স্বামীকে এসে দেখা দেয়, এই বলতে যে সারা জীবন সে স্বামীকে ভালোবাসত। তার জীবনের দ্বিতীয় আর কোনো পুরুষ ছিল না। আর মরবার পর গার্গীও রোজ আসে। কেন জানো? কেন? আসলে মৃত্যুর সময় যে প্রবণতা বা প্রবৃত্তি সবচেয়ে বেশি হয়, মৃত্যুর পর সেই প্রবৃত্তিটি থেকে যায় এবং মৃত্যুর পর সেই চিন্তাটাই রিয়েলিটির আকার নেয়। কথায় বলে পারসেপশন কজেস রিয়েলিটি, এ কিন্তু সে কথারই এক প্রতিবিম্ব। হ্যাঁ, এই গার্গী রোজ কর্নেলের বাড়িতে ফিরে আসে তার সেই সিক্রেট লাভার বয়ের সাথে। ঠিক রাত 2:30 বাজলে গার্গীর ঘরের দরজা বন্ধ হয়ে যায়। বাইরে থেকে শোনা যায় কান্না, হাসি, দুঃখ সুখের রতিপর্বের ধারাভাষ্য। বুড়ো রোজ শোনে আর খুব কষ্ট পায়। প্রথমে গার্গীর জন্য কষ্ট হয়, এটাকে রেপিটেন্স বলে, অনুতাপ। নিজের কৃতকর্মের জন্য অনুতাপ, অনুশংসা। তারপর সেটা সরে গেলে আসে হিংসে। শেষমেশ তোমাদের মিলন হলো। ইহলোকে হলো না তো পরলোকে তো হলো। এক অদ্ভুত হিংসে। বেচারা বুড়ো মরতেও পারছে না। মরে যাওয়া কি আর মুখের কথা। যে পায়ে চটি গলিয়ে বললাম চললাম, বুড়ো নিজের ঘরে ছটপট করে আর সারা রাত ধরে শুনতে থাকে অশরীরী সেই প্রেম বাক্যালাপ। আর দরজায় দরজায় বলে বেড়ায় যে প্রাণ সংশয় আছে, তার স্ত্রী এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। যদি কিছু হয়ে যায় তাহলে যেন তদন্ত চলে, এমন সব কাহিনী। আসলে খুব কষ্টে বোধহয় মানুষ বাঁচতে গেলে এইভাবেই সত্যের অপলাপ করে বেঁচে থাকে। এটাও এক ধরনের সার্ভাইভাল স্ট্র্যাটেজি বটে। কথা জড়িয়ে যাচ্ছে ফেরাওয়ের। ফেরাও কি বলবে ভেবে পেল না। অদ্ভুত শাস্তি, মরতে চাই তবু মরতে পারছি না, ব্যথা করছে কিন্তু ওষুধও খেতে পাচ্ছি না। উঠে দাঁড়ালো গান্ধারী। আমি উঠি, হ্যাঁ, আজ অনেক কাজ পড়ে আছে। আমার অভিভাবন যদি তুমি মানো, তবে তুমি আর কর্নেলের এই কেসটা নিয়ে এগিও না। এটাই ধরে নাও কর্নেলের নরক ভোগ, এটাই ওনার মুক্তির মার্গ। আসলে স্বর্গ আর নরক বলে আলাদা কোথাও তো নেই গো, সবই এই পৃথিবীতেই। সবাইকে এই পৃথিবীতে সব কর্মফল ভোগ করে যেতে হবে।
আমরা সবাই প্রত্যেকে এক একটা নরকের মধ্যে দিয়ে চলেছি। গান্ধারী এগিয়ে গিয়ে আরও কয়েকজন টোমকে নিয়ে একটা দেহকে অগ্নিচুল্লিতে প্রবেশ করালো। আবার সেই ক্লপসিবল গেটের বন্ধ হওয়ার আওয়াজ। ফেরাও উঠে বেরিয়ে এলো শ্মশান ছেড়ে। কি অদ্ভুত এই পৃথিবী, কি অদ্ভুত মানুষের জীবন। সবকিছুই অনিত্য, অস্থায়ী। ৪৫ মিনিট পর সবকিছু ছাই আর গুঁড়ো গুঁড়ো হাড়ে পরিণত হবে। তথাপি কিসের এত অহংকার, কিসের এত আমিত্ব, কিসের এত খেয়েই, কিসের এত অশান্তি? কেউ বোঝে না এই গুরু বাক্যটি। এক জীবনে কখনোই বোঝা যায় না। কর্নেল বাগচি কোন ছাড়, বড় বড় রাঘব বোয়ালরাও বুঝতে পারেনি। তাই বোধহয় বলে, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। স্কিজোফ্রেনিয়া একটি মারাত্মক মানসিক ব্যাধি, যাকে মানুষ অস্বাভাবিকভাবে ব্যাখ্যা করে থাকে। স্কিজোফ্রেনিয়ার ফলে কিছুটা হ্যালুসিনেশন, বিভ্রান্তি এবং চরম বিক্ষিপ্ত চিন্তাভাবনা এবং কখনো কখনো বিভিন্ন রকম আচরণের মিশ্রণ দেখা যেতে পারে, যা একটি মানুষের দৈনন্দিন কাজকর্মকে বাধাগ্রস্ত করে থাকে। আজকের গল্পের নাম পোস্টমর্টেম। কলমে দেবব্রত ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে প্রদীপ, দেবাঙ্গন, ব্রতদীপ, তনুশ্রী, নীলাঞ্জনা এবং গল্পের ন্যারেশনে লিও। সাউন্ড ডিজাইনিং অ্যান্ড পোস্টার ডিজাইনিংয়ে ওয়েব স্টেশন স্টুডিও। গল্পের ডিরেকশনে রাজদীপ সরকার।